যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, সম্ভাব্য লক্ষ্য খামেনি সহ শীর্ষস্থানীয় নেতৃত্ব, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন। চুক্তি ছাড়াই শেষ হলো মার্কিন মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন বৈঠক। ডোনেটস্ক ইস্যুতে আগের অবস্থায় অনড় দুই পক্ষ, জানালেন জেলেনস্কি। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। গাজায় অব্যাহত ইসরায়েলি বর্বরতা, হামলায় নিহত 2। পশ্চিম তীরেও চলছে আগ্রাসন। তেল আবিবকে যুদ্ধবিরতি মেনে চলতে শান্তি পরিষদকে চাপ প্রয়োগের আহ্বান হামাসের। পাকিস্তানে আবাসিক ভবনে বিস্ফোরণে শিশুসহ নিহত 16। চীনে আতশবাজির দোকানে অগ্নিকাণ্ডে 12 জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত 50 বর্গমিটার এলাকা। এবং সামরিক অভ্যুত্থান চেষ্টার অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন কারাদণ্ড, সাবেক প্রধানমন্ত্রী 23 ও প্রতিরক্ষা মন্ত্রীর 30 বছরের সাজা। যে কোনো সময় শুরু হতে পারে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, আগামী শনিবারের মধ্যেই তেহরানে সম্ভাব্য হামলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ওয়াশিংটন। এ বিষয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরেক মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী এ হামলার সম্ভাব্য লক্ষ্য হতে পারে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের শীর্ষস্থানীয় নেতৃত্ব। একই সঙ্গে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে ইসরায়েল। পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় ওয়াশিংটন তেহরানের বৈঠক শেষ হতে না হতেই নিজেদের শক্তির জানান দিয়েছে ইরান। চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে ওমান সাগর ও ভারত মহাসাগরে আয়োজন করে যৌথ নৌমহড়ার। এর আগে হরমুজ প্রণালীতে নৌমহড়া চালায় আইআরজিসি। ইরানের এমন প্রতিরক্ষামূলক পদক্ষেপের মধ্যেই যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সামনে নিয়ে আসে বিস্ফোরক তথ্য। সিবিএস এর তথ্য মতে আগামী শনিবারের মধ্যেই ইরানের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রায় এক সপ্তাহব্যাপী এই হামলা চলতে পারে। এ বিষয়ে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য হামলার সম্ভাবনা প্রায় 90%। একই সঙ্গে বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে মধ্যপ্রাচ্য থেকে কিছু সেনা সদস্যকে ফেরত নিয়ে আসার পাশাপাশি ইউরোপে পাঠিয়ে দিয়েছে পেন্টাগন। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন হামলার চূড়ান্ত লক্ষ্যই শাসন ব্যবস্থার পরিবর্তন। এই হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। যদিও কূটনৈতিক চাপের মাধ্যমে পারমাণবিক ও ব্যালিস্টিক কর্মসূচি গুটিয়ে নিতে তেহরানকে বাধ্য করার পথও খোলা রেখেছেন ট্রাম্প। ইসরায়েলের গণমাধ্যম কেএএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি সবুজ সংকেত দেয় তবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ জড়িয়ে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী। একই সময়ে আরেক গণমাধ্যম হারেতস জানিয়েছে, ওয়াশিংটন তেহরান সাম্প্রতিক আলোচনায় বড় ফাঁক রয়ে গেছে। বিশেষ করে নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে মার্কিন দাবিতে অনড় রয়েছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হোম ফ্রন্ট কমান্ড ও উদ্ধার সংস্থাগুলোকে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিভিন্ন নিরাপত্তা সংস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গেল একদিনে ইরানের কাছাকাছি F-35, F-22 এবং F-16 মিলিয়ে 50টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। 2003 সালে ইরাকে হামলার সময় যে পরিমাণ মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে উপস্থিত ছিল তার চেয়ে বেশি সংখ্যক সেনা বর্তমানে অঞ্চলটিতে রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। মার্কিন মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। বুধবার জেনেভায় 2 ঘন্টার বৈঠক শেষে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির দাবি করেছে। শান্তি আলোচনার মধ্যেও চলছে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা। বুধবার ডোনেটস্কে রুশ হামলায় নিহত হন অন্তত 2 জন। ইউক্রেনের ডোনেটস্কে বুধবার ব্যাপক হামলা চালায় রুশ সেনারা। তাদের ড্রোন হামলায় স্থানীয় একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়েকজন কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জাপোরিঝিয়া অঞ্চলে আরেক আক্রমণে নারী ও শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া এসব হামলায় বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির দাবি করেছেন স্থানীয় গভর্নর। জবাবে কুর্স্ক ও জাপোরিঝিয়া অঞ্চলে পুতিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। গুলি ও ড্রোন হামলায় কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ক্রাসনোদর অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। রুশ কর্তৃপক্ষের দাবি, কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এদিকে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে 2 দিনব্যাপী শান্তি আলোচনা শেষ হয়েছে। বুধবার জেনেভায় বৈঠক মাত্র 2 ঘন্টা স্থায়ী হয়। আলোচনার বিষয়বস্তু বা কোনো বিষয়ে ঐকমত্য হয়েছে কিনা সে সম্পর্কে রাশিয়া ও ইউক্রেন কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় কিছু অগ্রগতি হলেও ডোনেটস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ এবং অধিকৃত ভূখণ্ডের ভাগ্য নিয়ে দুই পক্ষ এখনও অনড় অবস্থানেই আছে।
ইউক্রেন ইস্যুতে ইউরোপের সঙ্গে রাশিয়ার বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই জার্মানিতে মহড়া চালিয়েছে ন্যাটো। বুধবারের এই মহড়ায় অংশ নেয় মিত্রবাহিনীর হাজার হাজার সেনা ও সামরিক যান। বাল্টিক সাগর অঞ্চলে রাশিয়ার হাইব্রিড যুদ্ধ এবং সমুদ্র তলদেশের অবকাঠামোতে হামলার হুমকি মোকাবিলায় এই শক্তি প্রদর্শন করা হচ্ছে। সামরিক অভ্যুত্থানের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় আদালতে রায় দেন। একই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক সুকে 23 বছর এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউনকে 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 2024 সালের ডিসেম্বরে সামরিক শাসন জারি করার চেষ্টা করেছিলেন ইয়োল, যা মাত্র 6 ঘন্টা স্থায়ী হলেও সরকারের কার্যক্রম স্তব্ধ করে দিয়েছিল। এই রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা। ইয়ন সুক এরই মধ্যে একই মামলার জন্য অন্য সাজা ভোগ করছেন। তার বিরুদ্ধে আরও 2টি মামলা চলমান রয়েছে। পবিত্র রমজান মাসেও গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা। দখলদার বাহিনীর হামলায় উপত্যকায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য করতে শান্তি পরিষদকে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে হামাস। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি আগ্রাসন। অঞ্চলটিতে অভিযান চালিয়ে একের পর এক গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর। অধিকৃত পশ্চিম তীরে নতুন করে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জেনিনের কাছে সিলাত আল হারিথিয়া গ্রামে অভিযান চালায় আইডিএফ। সেখানে হামাসের এক সদস্যের বাড়ি শক্তিশালী বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন আবাসিক ভবনে চালানো হয় তল্লাশি। এদিকে গাজা উপত্যকায় বুধবারও অব্যাহত ছিল ইসরায়েলি ড্রোন হামলা ও গোলাবর্ষণ। গাজার উত্তরাঞ্চলে ধ্বংস হয়ে যাওয়া নিজের বাড়ির অবস্থা দেখতে যাওয়ার পথে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে এক শিশু। এছাড়া খান ইউনিসের বানি সুহেইলা এলাকায় গুলিতে প্রাণ গেছে এক যুবকের। গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলেও দখলদার বাহিনীর হামলায় আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। ইসরায়েলি হামলার চেয়েও ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে গাজার বর্তমান চিকিৎসা ব্যবস্থা। উপত্যকার 18,500 মুমূর্ষু রোগী জরুরি ভিত্তিতে বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার অপেক্ষায় থাকলেও গত 2.5 সপ্তাহে রাফা ক্রসিং দিয়ে মাত্র 260 জনকে বের হওয়ার অনুমতি দিয়েছে ইসরায়েল। এদিকে ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অব পিসের প্রথম সম্মেলনকে ঘিরে সরব হয়েছে হামাস। সংগঠনটির মুখপাত্র হাজেম কাশেম এক বিবৃতিতে বোর্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন অবিলম্বে ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে বাধ্য করে। 2026 সালে ভারত, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ 2টি চুক্তি স্বাক্ষর করলেও তার বাস্তবায়ন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে বিশ্লেষকদের মধ্যে। তাদের মতে শুল্ক সুবিধা থাকলেও ভারতের অভ্যন্তরীণ জটিল আমদানি রফতানি কাঠামোই তাদের লক্ষ্য পূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এ অবস্থায় ভারতের নিজস্ব কাস্টমস ব্যবস্থা, লজিস্টিক্স খরচ ও একের পর এক ধাপ জটিলতা কমিয়ে চুক্তিগুলোর যথাযথ সুবিধা গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। 2026 ভারতের জন্য বাণিজ্য ক্ষেত্রে ইতিহাসে বিশেষ একটি বছর হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। মার্চ মাস শুরু হওয়ার আগেই দেশটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মাদার অফ অল ট্রেড ডিল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ফাদার অফ অল ট্রেড ডিল সম্পন্ন করেছে। বিশেষজ্ঞদের মতে চুক্তিগুলো নয়াদিল্লির জন্য বড় সুযোগ সৃষ্টি করলেও তা বাস্তবায়ন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিশ্লেষকরা বলছেন, ইতিহাস দেখলে বোঝা যায় ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির ব্যবহার মাত্র 25%, যেখানে উন্নত অর্থনীতিতে তা 70 থেকে 80%। বিভিন্ন জরিপের তথ্য অনুযায়ী 2017 থেকে 22 সালের মধ্যে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির অংশীদারদের সঙ্গে রপ্তানি 31% বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমদানি বেড়েছে 82%। এটি প্রমাণ করে কম শুল্কে বাণিজ্যের সুযোগ সম্পূর্ণভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে ভারত। এর কারণ হিসেবে রপ্তানির ক্ষেত্রে তথ্য নথিবদ্ধ করার খরচ, কারিগরি জটিলতা, কাস্টমসে নিজেদের সত্যতা প্রমাণ করার ঝুঁকি সহ নানা সমস্যাকে তুলে ধরা হয়েছে। ছোট ব্যবসাগুলোর জন্য এই ধাপগুলো পূরণের খরচ ও জটিলতা বহন করার চেয়ে পূর্ণ শুল্কে রপ্তানি সহজ বলে মনে হয়। বিশ্লেষকরা মনে করেন, ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির যথাযথ ব্যবহারের জন্য শুধু শুল্ক সুবিধা একা যথেষ্ট নয়। ভিয়েতনামের সফলতা দেখায় কাস্টমসের ধাপগুলোকে সহজ করা, উৎপাদনকারী প্রতিষ্ঠান, সরবরাহকারী এবং গ্রাহকদের মধ্যে যোগাযোগ আরও গভীর করা ও কম সরবরাহ খরচ সফল আমদানি রপ্তানি বাণিজ্যের মূল চাবিকাঠি। ভারত এখনও রপ্তানির ক্ষেত্রে সেমিকন্ডাক্টর বা উন্নত চিকিৎসা ডিভাইসের মতো জটিল যন্ত্রাংশ ও পণ্য আমদানি রপ্তানিতে মনোনিবেশ করায় সেখানে ছোট ব্যবসাগুলো ধোপে টিকছে না। এজন্য অপারেশনাল দক্ষতা, অবকাঠামো উন্নয়ন এবং নীতি সহজীকরণ জরুরি। বিশ্লেষকরা আরও বলছেন, এখন যে মুক্ত বাণিজ্য চুক্তিগুলো সম্পন্ন হয়েছে তাতে ভারতের প্রধান লক্ষ্য হবে বাস্তবায়ন সহজতর করা। এ কাজ রপ্তানি বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বছরে $1 ট্রিলিয়ন রপ্তানি লক্ষ্য অর্জনে সহায়ক হবে। চুক্তির ব্যবহার ও কার্যকর বাস্তবায়ন ছাড়া কেবল শুল্ক সুবিধা বাজারের শক্ত অবস্থান নিশ্চিত করতে পারবে না। গেল 8 মাসে পাকিস্তানের পাঞ্জাব পুলিশ 900 জনের বেশি মানুষকে হত্যা করেছে। বিচার বহির্ভূত এমন হত্যার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অব পাকিস্তানের দাবি, এই আইন ভেঙেই চলছে অভিযান। যদিও পাঞ্জাব পুলিশের বিশেষ ইউনিট ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্টের দাবি,
অভিযানের কারণে সম্পত্তি সংক্রান্ত অপরাধ 60% বেশি কমেছে। পাকিস্তানের পাঞ্জাবে শিয়া সুন্নি উত্তেজনা, বিভিন্ন শহর থেকে আল কায়দা ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য গ্রেপ্তার কেন্দ্র করে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছেই। আর এসব অপরাধ কঠোর হস্তে দমন করতে নানা পদক্ষেপ নিচ্ছে পুলিশ বাহিনী। দেশটির শীর্ষ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অব পাকিস্তান জানায় 2025 সালের এপ্রিল থেকে ডিসেম্বর এই 8 মাসে পাঞ্জাবে অন্তত 924 জন নিহত হয়েছেন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে। তাদের দাবি এর বেশিরভাগই বিচার বহির্ভূত হত্যা। 670টির বেশি অভিযানের তথ্য সংগ্রহ করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পাঞ্জাব পুলিশের বিশেষ ইউনিট ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট বা সিসিডির নাম রয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ শরীফের অধীনে গত বছর এপ্রিলে গঠিত হয় এই ইউনিট। লক্ষ্য ছিল সংগঠিত অপরাধ ও ডাকাতি দমন, কিন্তু গঠনের পর থেকেই বন্দুকযুদ্ধ বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। HRCP বলছে বেশিরভাগ এফআইআরে একই ধরনের বর্ণনা পাওয়া গেছে। রাতে সন্দেহভাজনদের থামাতে গেলে তারা আগে গুলি চালায়, পরে পুলিশ আত্মরক্ষায় গুলি করে। এতে একজন মারা যায়, বাকিরা পালায়। অনেক ক্ষেত্রে ভাষা একেবারে হুবহু মিলে গেছে, যাকে কপি পেস্ট বলে সন্দেহ করছে সংগঠনটি। অন্যদিকে সিসিডির দাবি তাদের অভিযানে সম্পত্তি সংক্রান্ত অপরাধ 60% বেশি কমেছে। তারা বলছে এটি ইন্টেলিজেন্স ভিত্তিক পুলিশিং। তবে মানবাধিকার কর্মীরা সতর্ক করছেন, অপরাধ দমন করতে গিয়ে যদি বিচার প্রক্রিয়া এড়িয়ে হত্যা করা হয় তাহলে আইনের শাসনই দুর্বল হবে। বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়েছেন মুসলমানরা। ইন্দোনেশিয়া ও পাকিস্তানে প্রথম তারাবিতে অংশ নেন লাখো মানুষ, দোয়া করেন বিশ্ব শান্তির জন্য। অন্যদিকে গাজা ও ইরাকে প্রথম রোজা শেষে ইফতার করেছেন মুসলমানরা। ইন্দোনেশিয়ার জাকার্তায় দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদ ইস্তিকলালে বুধবার রাতে তিল ধারণের জায়গা ছিল না। ধর্মপ্রাণ হাজারো মুসল্লি এখানে প্রথম তারাবির নামাজে অংশ নেন, দোয়া করেন নিজ দেশ ও বিশ্ব শান্তির জন্য। পাকিস্তানের আকাশে বুধবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পরপরই করাচি, লাহোর ও ইসলামাবাদের বড় বড় মসজিদে মুসল্লিরা ভিড় করতে শুরু করেন। লাখ লাখ মানুষ এদিন প্রথম তারাবির নামাজে শরিক হন। নামাজ শেষ হওয়ার পর বাজারগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। রমজান ঘিরে আবেগঘন পরিবেশ ছিল ইরাকের মসুলে। 2017 সালে আইএসের সাথে যুদ্ধের সময় ধ্বংস হওয়া আল নুরি মসজিদে দীর্ঘ 9 বছর পর প্রথমবার ইফতার ও তারাবিহ আয়োজিত হয়েছে। এদিন রাজধানী বাগদাদেও বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা, পরে সবাই মিলে ইফতার করেন। পবিত্র রমজানের প্রথম দিন ধ্বংসস্তূপের মাঝেই ইফতার করেছেন গাজার ফিলিস্তিনিরাও। গাজা সিটির বিধ্বস্ত ভবনের সামনে দীর্ঘ টেবিল সাজিয়ে পরিবারগুলো একসঙ্গে ইফতার করে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের ইতিবাচক অগ্রগতি বজায় রাখতে তারেক রহমানের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। 18 ফেব্রুয়ারি ট্রাম্প স্বাক্ষরিত এ অভিনন্দন বার্তার আমেরিকার জনগণের পক্ষ থেকে ঐতিহাসিক নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। চিঠিতে বলা হয়, ঢাকা ওয়াশিংটন অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইন্দো প্যাসিফিকের মাধ্যমে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলো সমৃদ্ধ হবে। বিশেষ করে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের কৃষক, শ্রমিকরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে নিয়মিত প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত চুক্তিগুলো সম্পন্নের বিষয়ে তারেক রহমানকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।